আচ্ছা, এটা যদি বলি ভাই তাহলে আমি প্রথমত বলবো বেলজিয়ামের ভিসা রেশিও অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। জব ফেসিলিটিস খুবই ভালো অন্যান্য দেশের তুলনায়। যেমন আমি বেলজিয়ামে অ্যান্টওয়ার্প সিটিতে আছি, অ্যান্টওয়ার্প সিটিতে জব অপরচুনিটিস খুবই খুবই ভালো। আপনি যদি, অনেকে হয়তো জানে না, বেলজিয়াম ইউরোপের একমাত্র বা কয়েকটা কান্ট্রির মধ্যে অন্যতম যারা স্টাডি গ্যাপ একসেপ্ট করে। অনেকেই আছে যারা 2016-র এইচএসসি, তারা 2024-এ ব্যাচেলারে আসছে, মানে 7 থেকে 8 বছরের স্টাডি গ্যাপ নিয়েছে। আপনার বাংলাদেশ থেকে বেলজিয়ামে গেছে, বেলজিয়ামে যাওয়ার পরবর্তীতে সেখানে তার যে লিভিং এক্সপেন্সটা সেটা কি সে নিজে থেকে বেয়ার করতে পারবে কিনা, তার টিউশন ফি বেয়ার করতে পারবে কিনা। আর আমাদের একটু জানাবেন যে এভারেজ টিউশন ফিটা কেমন হয় বেলজিয়ামের ক্ষেত্রে, ব্যাচেলার মাস্টার্স। আর বাট অনেক রেস্টুরেন্ট আছে বা শপ আছে, তারা আপনাকে 40 ঘন্টায় কাজ দিবে, বা আরো চাইলে আপনি আরো বেশিও করতে পারবেন। লোয়েস্ট টিউশন ফিও দেখতে গেলে ব্যাচেলারের লোয়েস্ট হচ্ছে 4200। এদেশ তা না, এমনি বেলজিয়ামে কি আপনার মানে ফুল টাইম জব করলে কি গভর্নমেন্টের কোনো প্রবলেম আছে কিনা? কোনো ট্যাক্স নেই, স্টুডেন্টের কোনো ট্যাক্স নেই, এবং মালিকেরও কোনো ট্যাক্স নেই। তার মানে তো যার এক্ষেত্রে কারণে লোকালরা বেশি, মানে লোকালরাই বেশি প্রেফার করে স্টুডেন্টদের। একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসা পর্যন্ত তার বেসিক ডকুমেন্টস গুলো কি কি লাগে, আর অ্যাপ্লিকেশন করে একদম ভিসা সিকিউর করার মধ্যে একটু আমাকে ব্রিফলি জাস্ট বুঝাই বলেন আপনি এই কি। কারণে বেলজিয়ামের ভিসা রেশিওটা ভাই, আমি এই কারণেই বলছি যে হাই, কারণ তারা আপনার 1 বছরে কস্ট নিয়ে যাচ্ছে। যে বিষয়টা হচ্ছে ভাই, আপনি 3 বছরে যদি পড়াশোনা শেষ করেন, অবশ্যই তারা আপনাকে 1 বছরের জব সার্চিং ভিসা দিবে। এবং সেই ভিসার মাধ্যমে আপনি যদি আপনি একটা ভালো জব খুঁজে পান, অবশ্যই আপনি আপনার যে স্টুডেন্ট ভিসা বা জব সার্চিং ভিসা সেটাকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। এটা ইম্পসিবল কিছু না। আপনি, যারা আসলে লিগালি পড়াশোনা করতে চায়, তাদের জন্য বেলজিয়াম অনেক ভালো। কারণ এম্বাসির ব্যাপারটা ধরেন, তার অফার লেটার পেয়ে গেছে, সবকিছু পেয়ে গেছে, এখন এম্বাসিতে সে কিভাবে যাবে, মানে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা কি? তো তখন আপনার শুক্রবার সকাল 9টায় বেলজিয়াম এম্বাসিতে শুক্রবার না উপস্থিত থাকতে। বুধবারে বললেন, শুক্রবার না বুধবার? না, বুধবারে মূলত বিএফএস ইন্টারভিউ, মূলত আপনার কোয়েশ্চেনারি একটা এক্সাম হবে, যেটা খুবই ইজি। সবার আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত একটা পডকাস্ট নিয়ে। আমি রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করার পরে বেলজিয়াম সম্পর্কে অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে বেলজিয়ামে আসলে ভিসা রেশিও কেমন, বা আহ, বেলজিয়ামে আপনার একটা স্টুডেন্ট যে লাইফটা বা তার এক্সপেন্স, বাংলাদেশ থেকে আসা থেকে শুরু করে তার কি পরিমাণ খরচ সহ জব ম্যানেজ করা থেকে শুরু করে পিআর ফেসিলিটি সবকিছু আসলে আহ, আমাকে জিজ্ঞাসা করছিলেন, বাট আমি অতটাও এক্সপার্ট আপনাকে সবগুলো আনসার দিতে পারবো। তাই বেলজিয়াম থেকে আজকে আমাদের সাথে জয়েন করছে রোহান ভাই। এবং রোহান ভাই আজকে আমাদের বেলজিয়ামের একটা A to Z আমাদেরকে একটা নিউজ উনি জানাবে, মানে A to Z সবকিছু আমাদেরকে বলবে। এবং আশা করি এই পডকাস্ট থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং স্পেসিফিকলি নট অনলি বেলজিয়ামের যে আপনার, মানে বেলজিয়াম ছাড়া আরো কয়েকটা কান্ট্রি আমরা আগে আলোচনা করছি, বাট বেলজিয়ামের শুধু নট অনলি যে স্টাডি, এটা ছাড়া আপনি আরো আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন, পেয়ার ফেসিলিটিস, জব ফেসিলিটিস সবকিছু। ওকে, তো চলেন শুরু করা যাক। রোহান ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। কি অবস্থায়, কেমন যেতেছে আপনার দিনকাল? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ ভাই, আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আশা করি যারা বেলজিয়াম সম্পর্কে জানতে চায় এবং ইনফরমেশন, সবাইকে আমি হেল্প করতে পারবো আমার যতটুকু জ্ঞান আছে, বা আমার সাধ্যমতো চেষ্টা করব। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানবো। সো আমাদের সবসময় একটা সুপার কোয়েশ্চেন থাকে প্রতিটা গেস্টের কাছে। ইউরোপে অনেক কান্ট্রি আছে, অনেক ধরনের ফেসিলিটিস আছে, এর মধ্যে থেকে বেলজিয়াম কেন? আচ্ছা, এটা যদি বলি ভাই তাহলে আমি প্রথমত বলবো বেলজিয়ামের ভিসা রেশিও অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি যদি ইউরোপের মধ্যে যেই কয়টা কান্ট্রি আছে সেই কয়টা কান্ট্রির মধ্যে বেলজিয়ামের ভিসা রেশিও অনেক ভালো, এবং খুব কম সময়ের মধ্যেই চেষ্টা করে আসা যায়। আপনারা যদি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে জার্মানি আছে, জার্মানিতে বাংলাদেশ থেকে আসতে চাইলে ওয়েটিং পিরিয়ড অনেক লম্বা, 2 থেকে 3 বছর সময় লাগে। বাট বেলজিয়ামে যদি কেউ আসার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে সে অল্প সময়ের মধ্যেই প্রসেস করে সে চাইলে আসতে পারবে, এবং ভিসা রেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো। ওকে, সো আপনি কি শুধু অনলি ফর দ্য মানে ইজিলি ভিসা পাওয়া যাবে বলে এই কারণে আপনি বেলজিয়ামকে চুজ করছেন না? না, শুধু এটা না, আরো অনেক সিস্টেম আছে। সেটা হচ্ছে এখানকার এডুকেশন সিস্টেমটাও খুবই ভালো। এডুকেশন, যারা ইউনিভার্সিটি আছে, কেউ ইলেভেন এখানকার খুবই নামকরা ইউনিভার্সিটি, এবং তাদের আন্ডারে যেসব ইউনিভার্সিটি আছে তারাও, তাদের র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে খুবই ভালো। এবং আমি এখানে পড়াশোনার পাশাপাশি যেটা দেখলাম, জব ফেসিলিটিস খুবই ভালো অন্যান্য দেশের তুলনায়। যেমন আমি বেলজিয়ামে অ্যান্টওয়ার্প সিটিতে আছি, অ্যান্টওয়ার্প সিটিতে জব অপরচুনিটিস খুবই খুবই ভালো। আমার আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে বা যারা নিউ কামার্স আছে, তারা রেসিডেন্স কার্ড হাতে পেলেই তারা খুব ইজিলি জব পাচ্ছে, জব নিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং আরেকটা জিনিস যেটা
বেলজিয়ামের যে ঠান্ডার পরিমাণটা বা শীতটা অন্যান্য দেশের মতো অত বেশি না। যেমন আমার অনেক ফ্রেন্ড ফিনল্যান্ডে থাকে, তারা মূলত উইন্টারটা অনেক বেশি, বা উইন্টারের কারণে অনেক সময় জব অপরচুনিটিসটা খুব কম থাকে। বাট বেলজিয়ামে ওই তুলনায় অত পরিমাণ ঠান্ডা বা স্নো পড়ে না, যার কারণে দেখা যায় ওয়েদারটাও খুব ভালো থাকে এবং জব অপরচুনিটিসটাও খুব ভালো, এবং পড়াশোনার যে ফেসিলিটি আছে তার সেগুলো আমি বলবো অনেক টপ ক্লাস লেভেলের, এবং তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংও খুব ভালো। ওয়াও, গ্রেট। একটা জিনিস আমি আপনার কাছে একটু জানতে চাইবো, ধরেন আমি রিসেন্টলি একজনের কাছ থেকে শুনতেছিলাম যে না, তারা অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, বেলজিয়াম ভিসা দিতে চায় না। আর ওদিকে আপনি এটা টোটাল উল্টা বলতেছেন, কন্ট্রাডিক্টরি আনসার হয়ে যেতেছে। সো আপনার না কাছে না, কি মনে হয় যে ভিসা দিতে চায় না? আর আপনার যদি মনে হয় না ভিসা দেয়, এখানে কিছু কন্ডিশন আছে এগুলো আপনাকে ফিল আপ করতে পারলে দেয়, তো আপনি আমাকে সেটা একটু এক্সপ্লেন করবেন আর কি। না, বিষয়টা হচ্ছে কি, বেলজিয়ামের ভিসা রেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনি যদি প্রপার ডকুমেন্ট সাবমিট করেন এবং প্রপার এক্সপ্লেনেশন যেটা থাকে, আপনি যদি, অনেকে হয়তো জানে না, বেলজিয়াম ইউরোপের একমাত্র বা কয়েকটা কান্ট্রির মধ্যে অন্যতম যারা স্টাডি গ্যাপ একসেপ্ট করে। অনেকে আছে কানাডা অস্ট্রেলিয়াতে ট্রাই করে, সেখানে কিন্তু স্টাডি গ্যাপ একসেপ্ট করে না। আমার নিজের 4 বছরের স্টাডি গ্যাপ ছিল, 4 বছরের স্টাডি গ্যাপ সহ আমি এই বেলজিয়াম এসেছি। আমি এইচএসসি 2020-এর, বাট আমি 2024-এ বেলজিয়াম আসছি। এবং আমার ব্যাচের অনেকেই আছে যারা 2016-র এইচএসসি, তারা 2024-এ ব্যাচেলরে আসছে, মানে 7 থেকে 8 বছরের স্টাডি গ্যাপ নিয়ে। বাট বিষয়টা হচ্ছে, আপনাকে একটা প্রপার একটা এক্সপ্লেনেশন লেটারে বলতে হবে যে আমি এই 8 বছর কি করেছি, বা আমি 4 বছর কিসে ছিলাম। আপনি যদি নর্মালি একটা প্রপার এক্সপ্লেনেশন দিতে পারেন, আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে, এবং আহ, একটা আল্লাহর যে একটা কপাল সেটাও আছে, আপনার লাক ভালো থাকে সবকিছু, যেহেতু ভিসাটা অবশ্যই আপনার তকদিরে যদি থাকে অবশ্যই ভিসা হবে। আলহামদুলিল্লাহ যারা সাবমিট করছে, আমি দেখি অ্যাভারেজ 70 থেকে 80% ভিসা রেশিও। আর বেলজিয়ামে আরেকটা জিনিস, এটা আমাদের স্টুডেন্টদের মধ্যে খুবই কমন, সেটা হচ্ছে আমরা বলি বেলজিয়াম যারা আগে আসবে তারা আগে ভিসা পাবে। তো সবচেয়ে ভালো হচ্ছে বেলজিয়ামে যখনই এম্বাসি ফেস করবেন, ক্লাস শুরু হওয়ার 2 থেকে 3 মাস আগে এম্বাসি ফেস করতে পারলে, এমন আগে ইনস্ট্যান্ট ভিসা দিত, অন্য কোনো দেশ এত ইনস্ট্যান্ট ভিসা দিত না। বেলজিয়াম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ভিসা দিয়ে দিত, সকালে পাসপোর্ট সাবমিট করলে বিকালে ভিসা দিয়ে দিত। বাট রাইট নাও এখন একটু তারা আইভিজেটে ফাইল পাঠায়, আইভিজেট থেকেও একটু 1.5 থেকে 2 মাস সময় লাগে রেজাল্টটা আসতে। বাট আলহামদুলিল্লাহ ভিসা রেশিও ভালো, ডকুমেন্টস সবকিছু ঠিক থাকলে ভিসা আলহামদুলিল্লাহ হবে। ওকে, গ্রেট। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছেন, একটু ভেঙেও বলছেন। তো অনেকের, আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি যদি সবকিছু ঠিকঠাক ভাবে আপনি সাবমিট করতে পারেন, তাহলে এখানে প্রবলেম হয় না। পরবর্তীতে এখানে আপনার আরেকটা যে জিনিসের কথা যেটা বললেন যে আপনার আহ, এখানে আপনার এক্সপ্লেনেশন দিতে হয়, সেটা দিতে পারলে আপনার মোটামুটি ভিসার সিকিউর করা যায় আর কি। এটাই ভাই, জি অনেকে জি। আমাদেরকে বলেন যে না, ভিসার ইস্যু বলতে আমার কাছে এক্স্যাক্টলি তেমন কিছু একটা মনে হয় না। আপনি যদি সবকিছু ঠিকঠাক দেন, স্টুডেন্ট ভিসা আপনাকে কেন দিবেন? আপনি তো এখানে ট্যুরিজমের জন্য যেতেছেন, যে একটা কমিটমেন্টে যেতেছেন। অনেকেই দেখা গেছে আসছে, আসার পরে ফেরত যায় না, তাই আপনাকে পরবর্তী মানুষকে ভিসা দিতেছেন, ওরকম আসলে খুবই কম। আচ্ছা, তো চলেন জি। একটা জিনিস এখন আপনার কাছে জানতে চাইবো, যেটা হলো ধরেন একটা স্টুডেন্ট আপনার বাংলাদেশ থেকে বেলজিয়ামে গেছে, বেলজিয়ামে যাওয়ার পরবর্তীতে সেখানে তার যে লিভিং এক্সপেন্সটা, সেটা কি সে নিজে থেকে বেয়ার করতে পারবে কিনা, তার টিউশন ফি বেয়ার করতে পারবে কিনা। আর আমাদের একটু জানাবেন যে এভারেজ টিউশন ফিটা কেমন হয় বেলজিয়ামের ক্ষেত্রে, ব্যাচেলার মাস্টার্স। আচ্ছা, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানকার যে মান্থলি এক্সপেন্স, সেটা আমি যদি বলি, যেমন আমার সিটির কথা আমি বলি, আমি অ্যান্টওয়ার্প সিটিতে আছি। এখানে এভারেজ বাসা ভাড়া 400 থেকে 500 ইউরো এভারেজ। অনেক আরো কমেও থাকে, সেক্ষেত্রে রুম শেয়ারে যদি কেউ থাকে সেক্ষেত্রে একটু কম পড়ে, বাট এভারেজ 400 থেকে 500 ইউরো রুম কস্ট আছে। এবং খাওয়া দাওয়া, ফোন বিল, এক্সট্রা কস্ট সহ এভারেজ 700 ইউরো একটা স্টুডেন্টের মান্থলি কস্ট আছে। তো বেলজিয়ামের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আপনি কাজ, এভেলেবেল কাজ আছে, আপনি চাইলে, অনেকে আছে তারা ফুল কাজ করছে। বেলজিয়ামে ওইভাবে পার্ট টাইম ইস্যু না, একদম বেঁধে দেওয়া না যে আপনি 20 ঘন্টার উপরে কাজ করতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি 20 ঘন্টার উপরে কাজ করতে পারবেন না, যেমন ওয়্যার হাউস আছে বা ডেলিভারি কিছু যারা জব আছে, তারা 20 ঘন্টার উপরে আপনাকে শিফট দেয় না। বাট অনেক রেস্টুরেন্ট আছে বা শপ আছে, তারা আপনাকে 40 ঘন্টায় কাজ দিবে, বা আরো চাইলে আপনি আরো বেশিও করতে পারবেন। তো সেটা ডিপেন্ড করছে আপনি স্টাডির পাশাপাশি কিভাবে আপনার জব ম্যানেজ করবেন, এবং কিভাবে আপনি আপনার এটা সার্ভাইভ করবেন। বাট অ্যাজ এ পার্ট টাইমও যদি কেউ জব করে, সে ইজিলি মাসে 1000 থেকে 1200 ইউরো কামাতে পারবে। কেউ যদি ফুল টাইম করে তাহলে 2000 থেকে 2100 ইনকাম করতে পারবে। তো 1000-1200 যদি কেউ আর্নিংস করে, তার 6 থেকে 700 ইউরো হলো মান্থলি কস্ট, সে আরো কিছু সেভিং করতে পারবে।
আর যদি টিউশন ফির কথাটা বলি, সেটা হচ্ছে এখানকার এখন যে অ্যাভারেজ টিউশন ফি সেটা এখন ইনক্রিজ হয়েছে। আগে যেমন 700 800 1200 ছিল, বাট এখন লোয়েস্ট টিউশন ফিও দেখতে গেলে ব্যাচেলারের লোয়েস্ট হচ্ছে 4200। এর নিচে এখন বেলজিয়ামে কোনো টিউশন ফি ইউনিভার্সিটি নাই, লোয়েস্ট হচ্ছে ব্যাচেলারের 4000 থেকে 4200, এবং টপ 9000 10,000 12,000 পর্যন্ত আছে। বাট এভারেজ 5 থেকে 6,000 7,000 এবং 8,000 9,000, যেটা ব্যাচেলারের ক্ষেত্রে। এবং মাস্টার্স এর ক্ষেত্রেও দেখা যায় কিছু ইউনিভার্সিটি আছে 10 থেকে 15,000, কিছু আছে 4,000 5,000। এটাও ডিপেন্ড করে যার আইএলস এর রেজাল্ট যদি ভালো হয়, যেমন আইএলস এর 7 থাকলে মাস্টার্স এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হয়তো লো কস্ট ইউনিভার্সিটি সে পাওয়া যায়। আর ব্যাচেলার ক্ষেত্রেও 6.5 বা 7 থাকলে 4 থেকে 5,000 টিউশন ফি পাওয়া যায়। আর যদি 6 থাকে সেক্ষেত্রে 8,000 9,000 এরকম। তো টিউশন ফিটা তখনই আপনি বের করতে পারবেন যদি সেটা 5,000 আর আশেপাশে হয়। 5,000 এর বেশি হলে সেই ক্ষেত্রে আপনি আর্নিংস করতে পারবেন। আর্নিংস নিয়ে বেলজিয়ামের কোনো প্রবলেম নাই। আপনি ফুল টাইম জব করতে পারবেন, লিগালি না হোক, বাট ইলিগালি এখানে অনেকে করতে পারে বা করে, বা সেটা আলাদা বিষয়। বাট আপনি পড়াশোনার উপর সেক্ষেত্রে হ্যাম্পার হবে। আপনি যদি ফুল টাইম কাজ করেন, আপনি পড়াশোনা ঠিক মতো না করেন, তাহলে আপনার এখানে ফিউচার নেই। যদি পড়াশোনা করেন এবং আপনার যে 4 থেকে 5,000 টিউশন ফি হয় বছরে, সেই ক্ষেত্রে আপনি ইজিলি আর্নিং করতে পারবেন। আবার বছরে 2 থেকে 3 মাস সামার ভেকেশন আপনি ফুল টাইম জব করতে পারবেন। তো এখানে ফেসিলিটিস আছে ভাই। যদি টিউশন ফি অনেকে বের করছে, তারা দিচ্ছে, আমি নিজেও আমার নিজের টিউশন ফি দিচ্ছি। আমার নিজের কস্ট যেটা আছে সেটা আমি নিজেই বের করছি। পসিবল, এমন না যে ইম্পসিবল, আপনি চাইলে এটা না না। করতে পারেন। আর আমি যদি দেখি এভারেজ 5,000 ইউরোর কথা বলেন, এর থেকেও মেবি বেশি হলেও পসিবল, কিন্তু তার পড়াশোনার মধ্যে একটু প্রেশার পড়ে যাবে। জি আহ, জি জি। তখন সে তাকে ফুল টাইম জব করতে হবে, পার্ট টাইম দিয়ে সেটা জি জি। করতে পারবে না। আর এদেশ না আপনি না। এমনি বেলজিয়ামে কি আপনার মানে ফুল টাইম জব করলে কি গভর্নমেন্টের কোনো প্রবলেম আছে কিনা? আসলে বেলজিয়ামের বিষয়টা হচ্ছে, বেলজিয়াম একটা স্টুডেন্ট আওয়ার প্যাকেজ দেয়, যেটা হচ্ছে 650 ঘন্টা। 650 ঘন্টা সে উইথাউট ট্যাক্স কাজ করতে পারে, কোনো তার ট্যাক্স নাই, কোনো ধরনের কিছু নাই। তো সে উইথাউট ট্যাক্সে সে কাজ করতে পারে। তো এখানকার অনেক রেস্টুরেন্ট যারা আছে তারা স্টুডেন্ট, এখানকার একজন বেলজিয়াম সিটিজেন থেকে স্টুডেন্ট চাই বেশি। কারণ সে এখানকার কাউকে রাখলে, অ্যাডাল্ট কাউকে রাখলে তার অনেক পরিমাণ, বেলজিয়াম ওয়ান অফ দ্য টপ কান্ট্রি যাদের এমপ্লয় ট্যাক্স অনেক বেশি। তো স্টুডেন্ট রাখলে তার কোনো ট্যাক্স দিতে হবে না, বাট সেখানে যদি অ্যাডাল্ট কাউকে দিয়ে সে কাজ করায়, 2,000 ইউরো স্যালারি দিতে হলে তার জন্য তার আরো 1100 থেকে 1200 ইউরো ট্যাক্স দিতে হবে। বাট যদি কোনো স্টুডেন্ট রাখে সেক্ষেত্রে ফ্রি, কোনো ট্যাক্স নেই, স্টুডেন্টের কোনো ট্যাক্স নেই, এবং মালিকেরও কোনো ট্যাক্স নেই। তার মানে তো যার এক্ষেত্রে কারণে, লোকালরা বেশি, মানে লোকালরাই বেশি প্রেফার করে স্টুডেন্টদের। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টদেরকে তারা খুবই প্রেফার করে, স্পেশালি রেস্টুরেন্ট বা শপ ওনার যারা আছে তারা ফুল টাইমই দেয়। বাট যারা একটু বড় প্রতিষ্ঠান, যেমন ওয়্যার হাউস বা বলতে পারেন কিছু বড় ডেলিভারি প্রতিষ্ঠান আছে, তারা আবার 20 ঘন্টার বেশি শিফট দেয় না, যেহেতু স্টুডেন্ট সে, তাকে পারমিট নাই। বাট রেস্টুরেন্ট এবং যারা শপ ওনার আছে তারা এখানকার প্রোভাইড করে, তারা কেউ চাইলে ফুল টাইম বা এক্সট্রাও করতে পারবে। আমাদের এখানে অনেক ফ্রেন্ড আছে যারা 25 ঘন্টা 30 ঘন্টাও করছে। আবার কেউ ওয়ার হাউসে 20 ঘন্টা করছে, আবার অন্য একটা প্রতিষ্ঠানে যে আবার 20 ঘন্টা করছে। তো এইভাবে 40 ঘন্টা অনেকে করতেছে, বা 50 60 ঘন্টাও করতেছে। আচ্ছা, তার মানে এখানে আপনার মানে ই নিয়ে কোনো প্রবলেম নাই, জব নিয়ে না কোনো না। কোনো প্রবলেম? না না, এখানে কোনো ওইরকম কোনো আসলে স্ট্রিক্ট না তারা জব নিয়ে। এখানকার বিষয় হচ্ছে আপনি কাজ করেন, সমস্যা নেই, আপনি যদি রেজাল্ট ভালো করতে পারেন আপনার উপরে। তো আপনি অনেকে সারা অনেকে আপ- পর্তুগালের মতো আর কি, তুমি জব করো কোনো প্রবলেম নাই, আর যদি আমাদের মানে লিগেলি পারমিশন আছে ফুল টাইম কাজ করার, আমাদের কোনো প্রবলেম নাই। আর আপনি স্টাডিটাকে ঠিকঠাক রাখলে গেলেও গভর্নমেন্ট খুশি, কোনো প্রবলেম না। জি জি। জি জি ভাই। গভর্নমেন্ট ট্যাক্স পাইতেছে আমাদের কাছ থেকে 23%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই। অনেকটা এরকমই ভাই, এখানের বিষয়টাও এরকম যে তুমি কাজ করো, ইউনিভার্সিটির বিষয় হচ্ছে তুমি কাজ করো, তুমি সারাদিনই কাজ করো, সমস্যা নেই, বাট রেজাল্ট তুমি ভালো করো। এদের এদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে যে আপনার এত ক্রেডিট কমপ্লিট করতে হবে। আবার এমন না যে আপনি পড়াশোনা করলেন না, স্টাডিতে ফেল করলেন, দেন আপনাকে রেখে দিবে, বা এরকম সিস্টেমটাও না। আপনার এটাই। অবশ্যই মিনিমাম ক্রেডিটটা কমপ্লিট করতে হবে। না, আবার পর্তুগালে আপনি ফেল করলেও সমস্যা নাই, কিন্তু আবার কি আবার আবার ভর্তি হতে হবে, আবার টাকা দাও। আচ্ছা, যাক ভাই, না। মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেছি আপনার মানে একটা স্টুডেন্ট সার্ভাইভ করতে পারবে কিনা। এখন আমি জানি এই কোয়েশ্চেনটা আপনার জন্য এক্সপ্লেন করা বেশি টাফ হয়ে যাবে, বাট আমি চাইতেছি একটু ব্রিফলি বলেন, একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসা পর্যন্ত তার বেসিক ডকুমেন্টস গুলো কি কি লাগে, আর অ্যাপ্লিকেশন করে একদম ভিসা সিকিউর করার মধ্যে একটু আমাকে ব্রিফলি জাস্ট বুঝাই বলেন আমাদের দর্শক। আচ্ছা আচ্ছা। তো পুরো সেক্ষেত্রে আমি কোশ্চেন। আমি আমি এক্সপ্লেন করবো, যেহেতু যেমন আমাদের সামনের ইনটেক ফেব্রুয়ারি আছে, তো ফেব্রুয়ারিতে যদি কেউ আসতে চায়, তো
সেপ্টেম্বরের পরেই সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অ্যাপ্লিকেশন পোর্টাল অন হয়ে যায়, এবং অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই তারা অফার লেটার দেওয়া শুরু করে। তো অ্যাপ্লিকেশন করার জন্য, যদি ব্যাচেলারেরটা আমি বলি, যেহেতু আমি ব্যাচেলারের সেম ব্যাচেলারেরটা ভালো জানি, মাস্টার্সেরটা অথবা আমি জানি না। তো ব্যাচেলারের ক্ষেত্রে অবশ্যই তার এইচএসসি এবং এইচএসসি সার্টিফিকেট দুইটাই সে অ্যাপোস্টাইল করাতে হবে বেলজিয়াম কনসুলেট থেকে। তো এর আগে তার অবশ্যই ফরেন মিনিস্ট্রি থেকে এবং এডুকেশন বোর্ড থেকেও সত্যায়িত করে নিতে হবে, তারপর লাস্টে তার বেলজিয়াম যে কনসুলেট আছে সেখান থেকে অ্যাপোস্টাইল করতে হবে। তো কনসুলেট এই হচ্ছে। ইন্ডিয়াতে না, ইন্ডিয়াতে যেতে হবে নাকি এরকম কিছু? না না, আমাদের বাংলাদেশে বেলজিয়াম কনসুলেট আছে, যেটা মূলত তেজগাঁতে, তেজগাঁও অফিসে, ওইখানে কনসুলেটে জমা দিলে তারা ফাইলটা বেলজিয়ামের যে নিউ দিল্লিতে যে এম্বাসি আছে তারা এম্বাসিতে পাঠাবে, তাদের তত্ত্বাবধানে অ্যাপোস্টাইল করে আসবে। সেই ক্ষেত্রে তারা একটা চার্জ নেয়, পার ডকুমেন্টে হয়তো 1200 থেকে 1300 টাকা নেয়। এখন হয়তো বেশিও হইতে পারে, বাট আমার সময় 1200 থেকে 1300 টাকা ছিল। তো এভারেজ 7-8 হাজার টাকা লাগবে হয়তো আপনার এইদিকে বেলজিয়ামের হয়তো কনসুলেট থেকে অ্যাপোস্টাইল করাতে, যেটা বাংলাদেশে তেজগাঁতে আছে। তো এটা হলো আপনার এইচএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, আপনি সবকিছু সত্যায়িত করলেন। আর আইএলটিএস এ অ্যাটলিস্ট 6 লাগবে, 6 ছাড়া এখন আপনার কোনোভাবেই হবে না। বাট আপনি আহ, আপনার 5.5 দিয়ে অনেকে, বা এমওআই দিয়ে, বিভিন্ন কোর্স দিয়ে যদি অফার লেটার নিতে পারেন। বাট আপনার অফার লেটার দিলেও আপনার এম্বাসিতে অবশ্যই আইএলটিএস লাগবে। আইএলটিএস ছাড়া বেলজিয়াম আপনাকে কখনোই ভিসা দিবে না। তো অবশ্যই আপনার আইএলটিএস লাগবে। তো আইএলটিএস দিয়েই আমি প্রেফার করবো, যাদের আইএলটিএস অ্যাটলিস্ট 6 আছে, 6 থাকলে ভালো। 6.5 থাকলে ভালো, আপনি লো টিউশন ফি ইউনিভার্সিটিতে হয়তো আপনি নিতে পারবেন অ্যাডমিশন, বাট 6 থাকলেও আপনি পাবেন। তো দেন হলো আপনার আইএলটিএস দিয়ে মূলত আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আগে অ্যাপ্লিকেশন ফি এটা ফ্রি ছিল, বাট এখন আপনার প্রায় ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি দিয়েছে, যেটা 100 থেকে 150 ইউরো এভারেজ। তো এটা অবশ্য আবার পরে আপনার টিউশন ফি থেকে ওরা কেটে রাখবে, কিন্তু যদি আপনার ভিসা না হয় তাহলে এটা রিফান্ডেবল না, এটা আপনার আর পাবে না। বাট যদি ভিসা হয় এটা টিউশন ফি থেকে তারা কেটে রাখে। তো এভারেজ 150 ইউরো যাবে আপনার অ্যাপ্লিকেশন কস্টে, আপনি হয়তো অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে অফার লেটার পেয়ে যাবেন। এবং বেলজিয়ামের যে টপ ইউনিভার্সিটি কিছু আছে, যেমন আপনার থমাস মোরে বাংলাদেশি স্টুডেন্ট খুব বেশি আসে, পাকিস্তান বা ইন্ডিয়ানে তারা খুব বেশি আসে। থমাস মোর খুবই দ্রুত আপনার অফার লেটার দেয়, টিউশন ফিটা একটু বেশি, বাট আপনার অফার লেটারটা তারা খুব দ্রুত প্রোভাইড করে। এবং এছাড়াও থমাস মোরের ভিসার ইস্যুটা খুব বেশি বাংলাদেশে। রিজেক্ট যাদের রিজেকশন আসে, অনেকেই থমাস মোর থেকে যাদের রিজেকশন আসে তাদের বেশিরভাগই হয়তো তারা লেট ফাইল সাবমিট করছে, বাট অথবা প্রপার এক্সপ্লেনেশন করে নাই। বাট অন ওভার যদি বলি, আমি থমাস মোরের ভিসার ইস্যু খুবই ভালো। তো আপনার অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আপনার যদি অফার লেটার চলে আসে, আপনার ইন্ডিয়ান ভিসা থাকে, জাস্ট আপনার ইন্ডিয়া যে আপনার ভিসা সাবমিট করতে হবে, এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগে না। জাস্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, আইএলটিএস এর যে মেইন সার্টিফিকেট, এই নর্মাল যে ডকুমেন্ট সেগুলাই। আপনার টিউশন ফি কেমন দিতে হয়, আর ওই যে আপনার ব্যাংক কত টাকা দেখাইতে হয়, নাকি এটা আপনার ওই যে ব্লকে টাকা মানে এটা একটু যদি আচ্ছা, বেলজিয়ামের যে সিস্টেম, বেলজিয়ামে কোনো ব্যাংকে টাকা দেখানোর সিস্টেম নেই, বেলজিয়ামে আপনার ব্লক অ্যামাউন্ট দিতে হবে। সেটা হচ্ছে এখন ইউনিভার্সিটি অনুযায়ী, কোন ইউনিভার্সিটি 10,500 নেয়, বা কোন ইউনিভার্সিটি 11,000 টাকা নেয়, এটা 1 বছরের জন্য। এটা আপনার টিউশন ফির সাথেই আপনার সেন্ড করে দিতে হবে। টিউশন ফি আর কি যদি ফুল টিউশন অ্যামাউন্টে ফি, দিতে হয় নাকি না আপনার অর্ধেক? হ্যাঁ হ্যাঁ, পুরো অ্যামাউন্টই দিতে হবে। যদি কেউ ফেব্রুয়ারি ইনটেকে আসে সেক্ষেত্রে অর্ধেক দিবে। যেমন ফেব্রুয়ারি ইনটেকে শুধুমাত্র থমাস মোর স্টুডেন্ট নেয়, বেলজিয়ামের আর কোনো ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেকে স্টুডেন্ট নেয় না। এদের মূলত ইনটেকটা শুরু হয় সেপ্টেম্বর টু সেপ্টেম্বর। তো ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে মাঝামাঝি সময়, তো তখন কেউ যদি আসে আপনার হাফ পেমেন্ট করে, যেটা আপনার বলতে পারেন 6 মাসের না 7 মাসের ব্লক নেয়, তারা 1 মাসের ব্লক এক্সট্রা নেয়। তো 7 মাসের ব্লক এভারেজ 6,700 টাকা নেয় থমাস মোর। এবং টিউশন ফি নিবে হলো আপনার 6,600 সামথিং, যেটা আপনার 6 মান্থের। তো এভারেজ 13,000 থেকে 14,000 ইউরো হলে আপনার এই ফেব্রুয়ারি ইনটেকে কেউ ব্লক দিয়ে আসতে পারবে। ধর আমার সময় যেটা ছিল, ওভারঅল একটা স্টুডেন্টের সবকিছু মিলে 14 থেকে 15,000 এর মতো চলে যাবে আর কি এবার। হ্যাঁ, 14,000 থেকে 15,000 ইউরো এটা টিউশন ফিতে চলে যাবে, টিউশন ফি এবং ব্লকে চলে যাবে যদি ফেব্রুয়ারি ইনটেকে কেউ আসে। আচ্ছা আচ্ছা। আর যদি সেপ্টেম্বরে যায় তাহলে আপনার আরো বেশি যাবে।
হ্যাঁ, সেপ্টেম্বরে আসলে আপনার সেই ক্ষেত্রে যদি ফুল ব্লক দেয়, ফুল ব্লক আসবে হয়তো 10 থেকে 11 হাজার ইউরো এবং 9 হাজার ইউরো টিউশন ফি। তো সেই ক্ষেত্রেও সেপ্টেম্বরে আসলে ওরা অনেক সময় স্টুডেন্টদেরকে অপরচুনিটিস দেয় যে ঠিক আছে তুমি 6 মান্থের পে করে আসো, 6 মান্থ পরে তুমি বাকি টুক দিবা। সেক্ষেত্রেও দেখা যায় 15 থেকে 16 হাজার ইউরো বা 17 হাজার ইউরো দিয়ে আসলে। একটা একটা স্টুডেন্টে 15,000 ইউরোর মতো তার বেলজিয়ামে যেতে লেগে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আপনার ওদিকে আর ইন্ডিয়ার আর কষ্ট। যদি কারো 6.5 থাকে তাহলে সে ওডিসিতে অ্যাপ্লাই করতে পারে। ওডিসিতে টিউশন ফিটা কম, সেক্ষেত্রে সম্ভবত 4,200 1 বছরের জন্য। বাট তারা ফেব্রুয়ারিতে কোনো স্টুডেন্ট নেয় না, শুধুমাত্র সেপ্টেম্বরে। বুঝতে পারছি, কিন্তু যে ব্লক অ্যামাউন্ট ওরকম 10,500-র মতো। হ্যাঁ, ব্লক অ্যামাউন্ট অলমোস্ট সব ইউনিভার্সিটিতে সেম। হয়তো কোন ইউনিভার্সিটি মাসে 850 করে নেয় এবং কোন ইউনিভার্সিটি 800 করে নেয়, বাট এভারেজ অল ওভার সব সেম। বুঝতে পারছি, যাক তাহলে এটা মোটামুটি অনেকে আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। যে আপনার ওভারঅল এইভাবে টাকাটা যাইতেছে, যেহেতু আপনার ব্যাংকে টাকা দেখানোর কোনো সিস্টেম নাই, ব্লকে টাকা দিয়ে না। দিব, আবার এই টাকা আপনাকে ফেরত দিয়ে দেয় প্রতি মাসে মাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। আপনি এই কারণে বেলজিয়ামের ভিসার ইস্যুটা ভাই আমি এই কারণেই বলছি যে হাই, কারণ তারা আপনার 1 বছরে কস্ট নিয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে টাকা থাকতেছে না যে আপনি ফেক একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে অনেকে করে। তো ওরা জানে যে একটা স্টুডেন্টের অলরেডি 1 বছরের খরচ তারা নিয়ে নিছে, যে এখানে কিছু করার নাই কারোর কাছে কিছু, যে তার এক হাত বছরে পা পুরো বুঝে দিয়ে লিভিং। তো দিতেছে আর কি। হ্যাঁ, লিভিং কস্ট তো আপনার কাছ থেকে তারা নিয়েই যাচ্ছে, আপনি এসে সার্ভাইভ করতে পারবেন না, এটা তো কারণ আপনার তো ব্লকের টাকা তারা অলরেডি নিয়ে রাখছে। এই কারণেই ব্লকের কারণে আসলে ভিসার ইস্যুটা খুব ভালো অন্য অন্য দেশের তুলনায়। কারণ ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে তারা অনেক সময় দ্বিধায় পড়ে যে এটা ফেক হইতে পারে বা অন্য সমস্যা হইতে পারে। বাট ব্লকের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, কারণ সে সব টাকা অলরেডি পেইড করে দিচ্ছে, সমস্ত টাকা ইউনিভার্সিটির কাছে। বুঝতে পারছি, তো এই ক্ষেত্রে আপনার আর মানে ঝামেলা করার কোনো কাহিনী নাই। তো না যাই হোক, না। মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছি, বাট আরো ডিটেলস এখানে জানার আছে। আরো ডিটেলস জানতে চাইলে আপনারা যদি রোহান ভাইয়ের সাথে কথা বলতে চান, ভিডিও ডিসক্রিপশনে রোহান ভাইয়ের কনসালটেশন লিংক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনি বুক করে রোহান ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তাছাড়া আমাদের গাইডেন্স প্রোগ্রামে জয়েন করতে পারেন, সেখানে রোহান ভাইও থাকবে বেলজিয়াম রিলেটেড। আপনার যে কোনো ইনফরমেশনের জন্য আপনি তার কাছ থেকে ডিরেক্টলি মানে কথাবার্তা, যেরকম আমাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতেছেন, এরকম আপনি ফেসিলিটিস পাবেন, এবং রোহান ভাই আপনাকে আরো অ্যাপ্লিকেশন করতে হেল্প করবে আর কি। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি এটা ধারণা পেয়ে গেছে। এবার আমাকে একটু বলেন তো রোহান ভাই, একটা স্টুডেন্ট সে পড়াশোনা করতেছে, সবই করতেছে, এত কষ্ট করে দেশ থেকে আসলো, তার আফটার স্টাডির অপরচুনিটিটা কি, ওয়ার্ক অপরচুনিটিসটা কি? আর সেকেন্ডলি সে কি, আমরা অনেকে জানি যে বেলজিয়ামে পার্মানেন্ট থেকে যাওয়া যায়, আমাদের সেই সেই ফেসিলিটিসটা একটু বলেন যে এইভাবে এইভাবে সবকিছু। এই তো আমাদের মোটামুটি পডকাস্টের সবকিছু। তো যে বিষয়টা হচ্ছে ভাই, আপনি 3 বছরে যদি পড়াশোনা শেষ করেন অবশ্যই তারা আপনাকে 1 বছরের জব সার্চিং ভিসা দিবে। এবং সেই ভিসার মাধ্যমে আপনি যদি আপনি একটা ভালো জব খুঁজে পান, অবশ্যই আপনি আপনার যে স্টুডেন্ট ভিসা বা জব সার্চিং ভিসা সেটাকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। এটা ইম্পসিবল কিছু না। আপনি যারা আসলে লিগালি পড়াশোনা করে, পড়াশোনা করতে চায়, তাদের জন্য বেলজিয়াম অনেক ভালো। কারণ যারা পড়াশোনা শেষ করছে তারা নানান ধরনের অপরচুনিটিস পাচ্ছে এবং তাদের ইজিলি তাদের যে স্টুডেন্ট ভিসা থেকে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারছে। এবং ওয়ার্ক পারমিটে যখন আপনি কনভার্ট করবেন আপনার 5 ইয়ার্স হবে, আপনি পিআর এর অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনও সেটা 5 ইয়ার্স আপনি অবশ্যই করতে পারবেন। যদি আসলে বেলজিয়ামটা হচ্ছে মূলত ভাই পড়াশোনা স্টুডেন্টদের জন্য, তারা তারা স্টুডেন্ট চায়, তারা হাই স্কিল ওয়ার্কার চায়। তারা পড়াশোনা করলে এবং হাই স্কিল, আপনার যদি স্কিল থাকে অবশ্যই তারা হাই স্কিল লোকজন চায়। কারণ আমাদের দেশে যেটা হয়, অনেকে যারা আসে এসে পড়াশোনার মধ্যে থাকে না বা নানান ধরনের এদিক ওদিকে চলে যায়, তো তাদের ক্ষেত্রে আসলে ডিফিকাল্ট। কারণ বেলজিয়ামে ইলিগাল হয়ে গেলে লিগাল হওয়া খুবই ডিফিকাল্ট। প্লাস আপনি চাইলেই ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না, আপনার পড়াশোনা স্টাডি কমপ্লিট করলে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন এবং পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো পড়াশোনা যদি কেউ কমপ্লিট করে তার জন্য অবশ্যই ভালো অপরচুনিটিস আছে। আচ্ছা, এখানে কি স্টাডি পিরিয়ড কাউন্ট হয় একটা স্টুডেন্টের? স্টাডি পিরিয়ড যেটা ছিল ভাই আগে কাউন্ট হইতো না, বাট এখন তারা নতুন ভাবে এখন তারা একটা নিয়ম করতে যাচ্ছে, সেটা হচ্ছে হাফ তারা কাউন্ট করবে, একটা পার্শিয়াল ভাবে কাউন্ট করবে। পিয়ার এর জন্য? আচ্ছা। আচ্ছা, জি পিয়ার জি। পেয়ে গেলে কি সে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, না নাকি না? জি জি, অবশ্যই ভাই, সে অবশ্যই ন্যাশনালিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তার যদি 5 ইয়ার্স কমপ্লিট হয় তখনই সে ন্যাশনালিটির আবেদন করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে আবার ল্যাঙ্গুয়েজ এক্সাম টেক্সাম দিতে হবে? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা আগে ছিল সম্ভবত A2, বাট এখন B1 করেছে তারা, B1 বা B2। এটা কি ফ্রেঞ্চ এক্সাম না আপনার ইটালিয়ান না নাকি? না, সে সে যে রিজিয়ন থাকবে সেই রিজিয়নে লাগবে। যেমন কেউ যদি অ্যান্টওর্পে থাকে তাহলে তার ডাচ, যেহেতু বেলজিয়ামে 3টা ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, তিনটা ডাচ বছর। এবং জার্মান, তো হ্যাঁ। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের আপনার B2 থাকতে হবে বা B1 থাকতে হবে।
আচ্ছা আচ্ছা, ধরুন আপনাকে তাহলে ডাচ ডাচ লাগবে, বা আপনি ফ্রেঞ্চ দিয়ে জি পারবেন? জি জি, আমি ফ্রেঞ্চ পারবো যদি যে কোনো তিন ল্যাঙ্গুয়েজের একটা জানলেই হবে। একটা থাকলে। তবে এটা কারণ তাদের এখানে তিনটা গভর্নমেন্ট মূলত বেলজিয়ামে, যেহেতু তিনটা পর, তো তিনটা গভর্নমেন্টই তিন দিক তাদের নিজেদের এরিয়াতে তারা যে রুলস আছে সেভাবে চালায়। তো এখানে তিনটা ল্যাঙ্গুয়েজেরই সমান পাওয়ার, মানে যেটা বলতে পারেন সমান অধিকার। যে কেউ ফ্রেঞ্চ পারলে একটা ফ্রেঞ্চ, না পারলে ডাচ জানতে হবে, বা এরকম যে কোনো একটা হইলেই তাদের নিয়ম যে একটা হইলেই সেটা সমান। এই লোকালরাও কি তিনটা ল্যাঙ্গুয়েজে কথা বলে? না না, লোকালরা সবাই পারে না। যেমন আমি যেখানে থাকি অ্যান্টওয়ার্পে ডাচ চলে, তারা ডাচ জানে, তারা যে ফ্রেঞ্চ জানে এমন কিছুই না। তো অনেকেই এখানে, আমি দেখা 10% লোকও ফ্রেঞ্চ জানে না, কারণ তারা ছোটবেলা থেকে ডাচ শিখে আসছে, তারা ডাচই বলে। আবার এখান থেকে 1 ঘন্টা দূরে ব্রাসেলস, ব্রাসেলসে গেলে আবার সবাই ফ্রেঞ্চ বলে, সেখানে কেউ ডাচ জানে না। তো জিনিসটা খুবই আরেকটা অন্যরকম। আরেকটা কি, আরেকটা কি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ চলে নাকি? না ইটালিয়ান। না না, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে চলে না। এখানে মূলত ডাচটাই এবং ফ্রেঞ্চটাই বেশি চলে, এবং জার্মান সাইডে সেখানে কিছুটা জার্মান চলে। বুঝতে পারছি। আচ্ছা যাক, এখানে ওই যে আপনার জার্মানরা আবার কি যেন ডোইচেস ল্যাঙ্গুয়েজ বলে তাদের, মনে হয় জার্মানদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই। তো যাই হোক, মোটামুটি অনেক কিছু আপনার কাছ থেকে আইডিয়া পাইলাম। এখন আহ, আমাকে জাস্ট এটা একটা জিনিস বলেন, যে একটা স্টুডেন্ট যদি সে মোটামুটি প্রিপেয়ার হয়ে থাকে, আপনি জাস্ট আমাদের লাস্ট রেকমেন্ডেশন, বাংলাদেশ থেকে কেউ যদি ব্যাচেলর বা মাস্টার্সে আসতে চায়, বা যদি বেলজিয়ামকে সে টার্গেট করে, কোন কোন জিনিসপত্র তার মাথায় রেখে আসা উচিত, কোন কোন জিনিসপত্র তার মেনে আসা উচিত, এবং কিভাবে তার রেডি হওয়া উচিত, এবং তার অ্যাপ্লিকেশন করার জন্য একদম সুইট টাইমটা কখন? যেটা আমি বলবো ভাই সেটা হচ্ছে, এখন রাইট নাও যদি বেলজিয়ামে কেউ আসতে চায়, যেহেতু সামনে ফেব্রুয়ারি সেশন, তো ফেব্রুয়ারি সেশনে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে অবশ্যই তার আইএলস, অবশ্যই এতদিনের মধ্যে আইএলস হয়তো সার্টিফিকেটটা থাকবে, বা আইএলস এর রেজাল্টটা কমপ্লিট হয়ে যাবে, হাতে থাকবে। প্লাস যে টাকা পয়সার যে বিষয়টা আছে সেটাও তার প্রিপেয়ার থাকতে হবে। কারণ তার অফার লেটার দেওয়ার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি বারবার বলি, যারা ফেব্রুয়ারি সেশনে আসবে তাদের অবশ্যই নভেম্বরের মধ্যে আহ, অবশ্যই এম্বাসি ফেস করা উচিত। কারণ বেলজিয়ামের বিষয়টা আমি বারবার বলি, কারণ তারা যত তাড়াতাড়ি এম্বাসি ফেস করা সম্ভব তত এমবাসির তাড়াতাড়ি। ব্যাপারে আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করি, এটা আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, যে এমবাসির ব্যাপারটা, ধরেন তার অফার লেটার পেয়ে গেছে, সবকিছু পেয়ে গেছে, এখন এমবাসিতে সে কিভাবে যাবে, মানে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা কি? অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে ভিএফএস এর মাধ্যমে তাদের ফাইল জমা দিতে হবে, যেটা বুধবারে প্রতি মাসের সপ্তাহে শুধুমাত্র বুধবারে তারা ফাইল জমা নেয়। আমাদের যেহেতু আমরা আউটসাইডার বাংলাদেশি, তো বুধবারে আপনার ফাইল জমা দিতে হবে, এবং বুধবারে আপনার ইন্ডিয়াতে সমস্ত চলে গেলে হবে? ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়াতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে না নাকি? যে কোনো ভিসাতেই সে যাইতে পারে। আমাদের সময় ট্যুরিস্টে গেছে, মেডিকেলে গেছে, বাট এখন যেহেতু ইন্ডিয়ান ভিসাটা খুবই রেয়ার, যে এম্বাসি কখনো চায় না যে আপনি কি ভিসায় আসছেন সেটা তাদের দেখার বিষয় না। আপনি ইন্ডিয়া আসছেন, আপনার দায়িত্ব ফাইল জমা দিয়ে, আপনি ফাইল জমা দিতে আসছেন। বেলজিয়াম এম্বাসি আপনার কখনো দেখবেন আপনি কি ভিসাতে আসলে বেলজিয়ামে আসছেন। বাট ইন্ডিয়া, যখন আপনি ইমিগ্রেশনে যদি আপনি সাপোজ মেডিকেল ভিসা দিয়ে গেছেন, আপনি যে বলতেছেন আমি এম্বাসি ফেস করবো, তাইলে তো ওইখানে ইমিগ্রেশনের প্রবলেম করবে। তো আপনি ইন্ডিয়াতে ঢুকে মেইন, যান, ঢুকে গিয়ে এরপরে আপনি হ্যাঁ, বেলজিয়াম এম্বাসিতে। ঢুকে যে আপনি ইন্ডিয়াতে ইমিগ্রেশন পার করে আপনি কি ভিসা আসছেন সেটা বেলজিয়াম এম্বাসি বা বিএফএস এগুলো দেখবে না। বাট আপনার যে কোনো একটা বেলজিয়াম এম্বাসিতে যেতে হয় নাকি ভিএফএস গ্লোবালে যেতে হয়? না না, ফার্স্টে ভিএফএস গ্লোবালে যাবে। এখান বাংলাদেশ থেকে মূলত ভিএফএস গ্লোবালের একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে সে বেলজিয়াম এম্বাসির জন্য। তারপর ভিএফএস গ্লোবালের সেদিন যায় সে সমস্ত ফাইল ডকুমেন্ট, এবং তারা ফিঙ্গারপ্রিন্ট রাখবে, আপনার ছবি সমস্ত কিছু তারা রাখবে। তারা রেখে সমস্ত ফাইল তারা আপনাকে নিয়ে আপনার কাছ থেকে নিবে, এবং তখনই আপনাকে বলে দেবে যে আপনি শুক্রবার বেলজিয়াম এম্বাসিতে 9টার মধ্যে থাকবেন। তো তখন আপনার শুক্রবার সকাল 9টায় বেলজিয়াম এম্বাসিতে শুক্রবার না উপস্থিত থাকতে। বুধবারে বললেন? শুক্রবার না বুধবার? না, বুধবারে মূলত বিএফএস ফাইল জমা দিতে হবে, এবং শুক্রবারে এম্বাসি ফেস করতে হবে। আচ্ছা, এটাকে মানে ডেট ওয়াইজ কিছু না নাকি? না না, প্রতি সপ্তাহে বুধবারে মূলত আপনার ভিএফএস। ভিএফএস ফাইল জমা নেয়, এবং শুক্রবারে এম্বাসি ফেস করতে বাংলাদেশ হয়। থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নেবে একটা স্টুডেন্ট তখন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার শুক্রবারেরও অ্যাপয়েন্টমেন্টটা মূলত ভিএফএস এরই ফাইলটা তারাই অ্যাপয়েন্টমেন্ট বলে দেয় যে শুক্রবারে তোমার এম্বাসি ফেস করতে হবে। বুঝতে পারছি, মানে বুধবারে আপনার যে বাংলাদেশ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেয় ভিএফএস গ্লোবাল, বুধবার দেখিয়ে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, শুধু সপ্তাহে বুধবারেই নেয়। এখন হয়তো তারা ইনক্রিজ করছে, অন্যান্য দিনে হয়তো নিতে পারে, বাট বেটার বুধবারে, কারণ বুধবারেই মূলত আমাদের কন্টিনেন্টের যারা আউটসাইডার আছে তাদের সমস্ত ফাইল তারা বুধবারে নেয়। বুঝতে পারছি। বাংলাদেশের মতো নেপালি যারা আছে তারাও আপনার ইন্ডিয়াতে এসে তারা ভিএফএস ফাইল জমা দেয়। যখন আমরা জমা দিই, আমাদের সাথে অনেক নেপালি স্টুডেন্ট ছিল, তারাও আপনার এই ভিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিছে। বুঝতে পারছি, দেন ফাইলটা জমা দেওয়ার পরবর্তীতে শুক্রবার আপনার হ্যাঁ ইন্টারভিউ হবে।
ইন্টারভিউ মূলত আপনার কোয়েশ্চেনারি একটা এক্সাম হবে, যেটা খুবই ইজি। আপনি এই কোয়েশ্চেনারি আপনি আমাদের যে গ্রুপ আছে বা বিভিন্ন যদি বেলজিয়াম গ্রুপে দেখে, তাহলে সে ইজিলি এটা পাবে। এটা সেম প্যাটার্ন, কোনো এটা কোয়েশ্চেন এটা চেঞ্জ এটা হয়। ডিটেলস আমরা আমাদের ওই যে ইয়েতে দিয়ে দিব, আপনারা ইয়েতে জয়েন করেন আমাদের যে গাইডেন্স প্রোগ্রামের আন্ডার, আমি এটা দিয়ে দিব রোহন ভাইয়ের কাছ থেকে নিয়ে। ঠিক আছে। জি জি ভাই। তো এটা খুবই আপনার সেম প্যাটার্নের একটা এক্সাম, যে কেন তুমি বেলজিয়াম আসতে চাও, তোমার মোটিভেশন কি, বা কি কি করছে, তোমার কোর্স সম্পর্কে কিছু ডিসক্রাইব করো। তো এই কোশ্চেনারিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন আইভিজেটা ফাইল যায়, তখন তারা মূলত এই কোশ্চেনারিটাই ভিসা অফিসার সে রিড করে। এবং ভিসা অফিসার এতটাই পারফেক্টলি রিড করে, যাদের ভিসা রিজেক্ট হয়েছে তাদের যখন রিজন লেখছে, রিজনে সে এটা ডিসক্রাইব করে দেয়, তুমি কোশ্চেনারিতে এটা লিখছো যেটা আমার ডাউট হয়েছে। যেমন আমরা যখন আসি, আমার দুইটা ফ্রেন্ডের ভিসা রিজেক্ট হয়, তার যখন রিজেকশন লেটারটা আমি পড়ি, সেখানে ভিসা অফিসার পুরো স্পষ্ট লিখে দেয়, তুমি কোশ্চেনারিতে এটা লিখছো যেটা আমার সাসপেকশন হয়েছে, এবং আমি এই কারণে আমি তোমার ডিসিশনে আমি অ্যাপ্রুভ হতে পারছি না। তো কোশ্চেনারিটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা নর্মাল একটা জিনিস, কেউ বাসা থেকে জাস্ট একটু প্রিপেয়ার হয়ে গেলে যে আমি এইভাবে এইভাবে ডিসক্রাইব করব। আপনার ইয়েতে এমবাসিতে বসে আপনাদের রিটেন টেস্ট নেয় এরকম? হ্যাঁ, এম্বাসিতে বসেই আপনার একটা রিটেন টেস্ট হয়। রিটেন সবাই এক রুমে আপনার সিরিয়াল ওয়াইজ বসে 1 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেয়। জাস্ট আপনার সেম প্যাটার্ন, সেম আপনি সবকিছু তার ফিল মানে আপ এটা করবেন। আসলে আমার কাছে মনে হয় এক্সাম, এটা হলো একটা ফর্ম ফিল আপের মতো আর কি, আপনি আপনার এটা হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই এটা এক্সাম না, বা এটা একটা ফর্ম ফিল আপ। কারণ আপনি জানেন যে কি কোশ্চেন সবকিছু আছে, জাস্ট আপনি কি কারণে যাইতে চাচ্ছেন আপনার ওটা সবকিছু শুধু লিখছেন ডিসক্রাইব আর কি, করতে তার হবে। মানে এটা একটা হ্যাঁ, জি মোটিভেশন লেটারের মতো। আপনার জি মোটিভেশন জি জি বসায় লিখাই নিতেছে আর কি। জি 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 জি। আপনি ওইখানে উপস্থিত থেকে আপনার সমস্ত ইনফরমেশন লিখতেছেন, যে আপনার সাপোজ আপনি যেই কোর্সে অ্যাপ্লাই করছেন, আপনার কোর্সের মেজর সাবজেক্ট গুলো কি গুলো, বা আপনি কেন এই সাবজেক্ট গুলো আপনি চাচ্ছেন পড়তে, বা আপনার আফটার স্টাডি আপনার প্ল্যান কি, সমস্ত কিছু আপনার পুরা। যদি কারণ আগে হয়তো যেটা হচ্ছে বেলজিয়ামে মাস্ট ইন্টারভিউ হইতো, কিন্তু এখন তারা মোস্ট অফ দ্য টাইম ইন্টারভিউ নেয় না, ভিসা অফিসার অ্যাভেলেবল থাকে না, তারা ইন্টারভিউ নেয় আচ্ছা না। আচ্ছা, বুঝতে পারছি। যার মানে এটা আমার কাছে মনে হচ্ছে ইন্টারভিউটাকে অ্যাভয়েড করার জন্য আর কি, টাইম জি বাঁচানোর জি জন্য জি রিটেন ওয়াইজ দিয়ে নিতেছে। জি 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 জি। আগে মূলত ইন্টারভিউ হলে আপনার লাক আরো বেশি ভালো, কারণ ইন্টারভিউ হলে আপনার ডিসিশনটা সাথে সাথে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারোর ইন্টারভিউ হলে তার খুব চান্সেস সেদিনই তার ভিসা হবে, মানে তখনই ভিসা অফিসার অ্যাপ্রুভাল দিয়ে তার পাসপোর্ট রেখে দিয়ে তার হয়তো বিকালের মধ্যে তার ভিসা প্রিন্ট হয়ে যাবে। আর কিন্তু এখন যেটা হয়, আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের কোনো ইন্টারভিউ হয় নাই। আর আমরা যারা যতগুলো স্টুডেন্ট ছিলাম, কারোর ইন্টারভিউ হয় নাই, সবারই ফাইল জমা দেওয়ার পরে বলে যে এটা আইভিজেট চলে যাবে। এবং আইভিজেট থেকে 1 থেকে 1.5 মাস, কারো 2 মাস, আমার ক্ষেত্রে 1 মাস লাগে, বাট কারো 2 মাস লাগে, কারো 2.5 মাস লাগে। এটা আসলে ফিক্সড করে কখনোই বলা সম্ভব না যে কার ক্ষেত্রে কতক্ষণ লাগবে। এই কারণে বারবার বলা হয় যে যত দ্রুত ফেস করা পসিবল। কেউ যদি ফেব্রুয়ারিতে যায়, সেক্ষেত্রে তার আদর্শ সময় হচ্ছে সে নভেম্বরের মধ্যে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এম্বাসি ফেস করা। বুঝছি। আর এটা করতে হলে অবশ্যই আপনাকে এখন থেকে অ্যাপ্লিকেশন সবকিছু রেডি করে রাখতে হবে। অবশ্যই অবশ্যই এখন থেকে সব প্রিপেয়ার থাকতে হবে। কারণ বাংলাদেশের প্রতিটা স্টেপে কিন্তু ভাই সময় লাগে। আপনি আপনার কাছে টাকা রেডি আছে, আপনি হয়তো টাকার সমস্ত কিছু রেডি, আপনি কিন্তু যখন ব্যাংকে যাবেন, বাংলাদেশে অনেক ব্যাংক কিন্তু টিউশন ফি লার্জ অ্যামাউন্ট পাঠাইতে চায় না। নানান ব্যাংকে নানান ধরনের সমস্যা করে, অনেকে এফডি করতে বলে, এবং নানান ধরনের, যেহেতু বাংলাদেশে রিজার্ভের সমস্যা থাকে, অনেক ব্যাংক এই টিউশন ফি স্টুডেন্ট ফাইল ওপেনই করে না। তো এইগুলা নিয়েও আমাদের সময় আমরা অনেক সময় নষ্ট হয় বা অনেক প্যারা নিতে হয়। তারপর ইন্ডিয়ান ভিসাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা আসবে, আমি বারবার বলি, কারণ আমাদের সময় ইন্ডিয়ান ভিসাটা আমি নর্মালি আমি নিজেই ফার্স্ট আমি ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয়। তো এর জন্য আমার লেট হয়, আমি আবারও ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করি, ডেট নিতে হয়, তারপর আবার আমি ইন্ডিয়ান ভিসা পাই। তো তখনকার সিচুয়েশন নর্মাল ছিল, তারপরও আমার সময় লাগছে। আর এখনকার সিচুয়েশন তো যেহেতু একটু অন্যরকম, তো এখন অবশ্যই যদিও আপনার কি বলে, আপনার রহন ভাই, আমি আমাদের মাধ্যমে অনেকে অ্যাপ্লাই করছে, অলরেডি আমাদের থ্রুতে অনেকের আপনার ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। এটা কারণটা কি জানেন? আমি যতটুকু দেখলাম, আপনি প্রপারলি সবকিছু দিলে যে আমার এই দিনে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার এই হলো তোমার অফার লেটার, এই আমার লাগবে এখন, তখন দেখা যায় যে আপনার ডাবল এন্ট্রি ভিসাটা দিয়ে দিতেছে। কারণ এটা জি না জি দিলে আবার আপনি ডিরেক্টলি এম্বাসিকে কমপ্লেন করতে পারবেন। বুঝতে পারছেন? জি 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 এই কারণে জি আবার দিয়ে দেয় এই ভিসাটা। জি। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসাটা সবাই যদি প্রিপেয়ার করে রাখে, ইন্ডিয়ান ভিসাটা রেডি থাকে,
এবং তার মেইন কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে যখনই সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে অ্যাপ্লিকেশন পোর্টাল চালু হয়ে যাবে, অ্যাপ্লিকেশন করলে যেমন ফেব্রুয়ারি থেকে থমাস মর স্টুডেন্ট নেয় আর ভাইভস ইউনিভার্সিটি নেয়। বাট ভাইভস খুবই কম অফার লেটার দেয়, তারা স্টুডেন্ট এত পরিমাণ নেয় না এভেলেবেল, তারা খুব কম স্টুডেন্ট নেয়। তো সেই ক্ষেত্রে থমাস মোর অফার লেটার খুব দ্রুত দিয়ে দেয়। তো এবং থমাস মোর অফার লেটার পেলে আপনি যদি টিউশন ফি পে করে দেন, আপনার তারা সমস্ত ডকুমেন্ট দিয়ে দিবে। আচ্ছা, দেন আপনার জাস্ট কাজ হচ্ছে, ভিসা রিজেক্ট হয়ে টাকা ফেরত দেয় তারা? ভালো কথা, এটা আমি জিজ্ঞেস করছি। অবশ্যই অবশ্যই ভাই, ভিসা রিজেক্ট হলে আপনার ব্যাচেলরের ক্ষেত্রে অবশ্যই আপনার শুধু হয়তো অ্যাপ্লিকেশন ফিটা রেখে তারা, এবং একটা কস্ট আছে সেটা হচ্ছে সম্ভবত 100 বা 150 ইউরো একটা কি কস্ট আছে, এই কস্টটা রেখে তারা বাকি সব কস্ট ফেরত দিয়ে দেয়। মানে ওভারঅল যদি দেখা যায় তার মানে 20-30 হাজার টাকা লস আর কি, আর ইন্ডিয়ার টাকাটা হ্যাঁ হ্যাঁ মানে 1 লাখ হ্যাঁ টাকা হ্যাঁ স্টুডেন্টের লস চলে যাবে। হ্যাঁ, লস হবে কারণ সে যদি ইন্ডিয়া ফ্লাই করে, ইন্ডিয়া যায়, ইন্ডিয়া আসা যাওয়া ভিএফএস এর যে জমা দিবে, তো সেই ক্ষেত্রে তার এই টাকাটা লস যাবে। ওভারঅল দিলাম আর কি 1 লাখ টাকা লস আর কি। হ্যাঁ, 1 লাখ টাকা লস যাবে কারো যদি ভিসা না হয়। বুঝে না হয়। ঠিক আছে ভাই, তো মোটামুটি আপনার কাছ থেকে একটা ভালো আইডিয়া পাইছি। আহ সো আপনাদের কাছেও মোটামুটি অনেক জিনিসপত্র। সো লাস্ট অনেক কিছু আপনারা বুঝতে পারছেন। লাস্ট রোহন ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো, এরপর আমরা শেষ করে দেবো, যেহেতু আমাদের সময় কম, আমাদের জুমেরও টাইম চলে যেতেছে। সো রোহন ভাই, একটা স্টুডেন্ট যদি আসতে চায়, আপনি তাকে কি অ্যাডভাইস দিবেন? কোন জিনিসটাকে মাথায় রেখে তাকে আসা দরকার? এবং অবশ্যই আমি আপনার সাথে কন্ট্যাক্ট করার সব ডিটেলস আমি দিয়ে দিব। এবং আমাদের গাইডেন্স প্রোগ্রামে রোহন ভাইয়ের সাথে বেলজিয়ামে যারা অ্যাপ্লাই করতে চাইতেছেন, তারা রোহন ভাইয়ের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে তার সুপারভিশনে থেকে আপনাদের গাইডেন্স প্রোগ্রামে জয়েন করতে পারেন। আমি সবকিছু ডিটেলস দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি জয়েন করতে পারেন। রোহন ভাইয়ের সাথে কনসালটেশনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যাদের কোনো কোয়েরিজ আছে বেলজিয়াম নিয়ে, তারা কথা বলতে পারেন। সো রোহন ভাই, লাস্ট ওয়ান অ্যাডভাইস ফর আওয়ার স্টুডেন্টস। স্টুডেন্টদের জন্য যেটা বলবো ভাই সেটা হচ্ছে, যারা রিয়েলি পড়াশোনা করতে চায় তারা অবশ্যই বেলজিয়ামে ওয়েলকাম, তারা এসে পড়াশোনা করতে পারবে। এবং তাদের অপরচুনিটিসও খুব ভালো। বাট যারা, অনেকে আমার অনেক ফ্রেন্ড আছে বা যারা অনেকে আছে তারা, যেহেতু বেলজিয়াম এক্সপেন্সিভ কান্ট্রি, এটা এমন না যে এটা চিপ কান্ট্রি যে আপনি অল্প টাকায় আসতে পারবেন। আপনার বেলজিয়ামে আসতে হলে অ্যারাউন্ড 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে আসতে হবে। এবং এই একটা লার্জ অ্যামাউন্ট আপনার বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি বেয়ার করবে, সেটা দিয়ে আপনার আসতে হবে। তো পড়াশোনা করলে সেটা খুবই ভালো। বাট আমার যারা, আমার অনেক ফ্রেন্ড আছে বা অনেকে আমি পরিচিত, তারা অনেক হয়তো টাকা পয়সা ধারের উপরে বা দেনা করে আসে, হয়তো ভাবে যে বিদেশে আসলে বা ইউরোপে ঢুকলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বাট এই মাইন্ড সেট আপে আসলে সেক্ষেত্রে তারা প্রবলেমের মধ্যে পড়বে। কারণ এখানে এমনও না যে আপনি 1 বছরে 50-1 কোটি টাকা কামায় আপনি বাংলাদেশ থেকে যা আপনি লোন করে আসছেন সব শোধ দিয়ে দিবেন। তো আর আগের মতো ইউরোপ এখন নাই যে আপনি ইল্লিগাল হয়ে গেলেন, এটা ওইটা করে আপনি সার্ভাইভ করে চলে যাবেন বা আপনার কাগজপত্র এত ইজিলি হয়ে যাবে। তো এইটা এখন ওই অপরচুনিটিস নাই যে আপনি কোনোভাবে ইউরোপে ঢুকলেন, ঢুকে আপনি এটা ওইটা করে আপনি কাগজ পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে যদি আসেন তাহলে আপনাদের প্রবলেমের মধ্যে হবে পড়বেন। তো আপনারা এইভাবে কেউ আসবেন না যে আপনারা সমস্ত গ্রামের সমস্ত কিছু বিক্রি করে বা সমস্ত জিনিসপত্র বন্ধক রেখে, যারা যদি এইভাবে আসেন সেই ক্ষেত্রে আপনার সমস্যার মধ্যে পড়ে যাবেন। কারণ আপনার এখানে পড়াশোনা না করলে কাগজ হবে না। এইটাই আপনি এইটাই। হয়তো, তো ফার্স্ট টাইম হয়তো আপনাকে ছাড় দিতে পারে যে ওকে তুমি ফার্স্ট টাইম পারো নাই, সেকেন্ড টাইম, বাট সেকেন্ড টাইম যদি আপনি আর পাস করতে না পারেন, আপনার কোনো অপরচুনিটিস নেই, আপনার কাগজ হবে না। ইমিগ্রেশন থেকে আপনাকে মেইল দিবে যে 30 ডেজ টাইম, 30 ডেজ এর মধ্যে তুমি লিভ করো। তো এখন আর অন্য অন্য কান্ট্রিও এই সুযোগ সুবিধা নাই যে আপনি অন্য কোনো দেশে যে আপনি অ্যাজাইলাম, আর অ্যাজাইলাম তো নাই আসলে আমাদের বাংলাদেশিদের নাই কখনো এখন বলতে শেষ। হ্যাঁ, তো অ্যাজাইলাম নাই যে অ্যাজাইলাম দিয়ে আপনি থাকবেন বা অন্য ভাবে আপনি বৈধ হবেন, সেই বৈধ এখন আর ইউরোপ আগের মতো নাই যে আপনি চিপা চাপা দিয়ে আপনি বের হয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে আসলে অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যে আসেন বা একটা ভালো ব্যাকআপ নিয়ে আসেন। ওইটাই। সো আমাদের সবার জন্য একটা সবসময় সাজেশন থাকে, যখন যে পারপাসে আসবেন সেটা সার্চ করেন। পড়াশোনার জন্য আসেন, পড়াশোনা ইজিলি শেষ করেন। এক্ষেত্রে আপনি দরকার হলে সাবজেক্ট কম, ইজি মানে ইজি সাবজেক্ট চুজ করেন, কম টাকার কোর্স জি জি কোর্স চুজ করেন, অ্যাটলিস্ট চেষ্টা করেন। কারণ আপনি যে পারপাসে আসছেন সে পারপাস সার্ভ করলে আপনাকে অন্য আরেকটা জিনিস গভর্নমেন্ট অবশ্যই অফার করবে। এখন আপনি স্টাডি এসে এসে যদি স্টাডি করতে না পারেন, সে আপনার উপর কোনোভাবে কনফিডেন্ট পাবেন না যে আপনি অন্য কিছু করতে পারবেন। সো আমরা চাই যে যে পারপাসে আসছেন সেই পারপাসটাকে সার্ভ করেন, ইনশাল্লাহ বাকি ভালো সবকিছুই হয়ে যাবে। ঠিক জি আছে, জি ভাই। তো রোহান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে বিশাল একটা সময় দিয়েছেন এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, দর্শকরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছে। আর অবশ্যই আমি রোহান ভাই ডিটেলস দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা চাইলে সেখান থেকে তার সাথে কানেক্ট হতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ রোহান ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।
দেখা হবে নেক্সট, জি আবার ভাই, অবশ্যই। আবার পডকাস্ট আপনাকে ডাকবো যদি আমাদের দর্শকরা আপনাকে আবার চায়, আমি আবার বিরক্ত করবো হ্যাঁ, আপনাকে। ইনশাল্লাহ ভাই, আমি সবাইকেই আমি সবসময় হেল্প করার চেষ্টা করি। এবং যারাই বেলজিয়ামে আসে আমি যতটুকু জানি আমি ইনশাল্লাহ চেষ্টা করি আমার সাধ্যমতো সবাইকে হেল্প করার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাই বাই গাইস। ওয়েলকাম।